স্যারের সামনে কথা বলতে পারছি। আমি জানি না স্যার কতটুকু খুশি হবেন এবং ওনার ছাত্রগিরি কতটুকু শিক্ষা দিতে পেরেছেন। হয়তোবা আমার চলাফেরায় এই স্কুলে আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পরে আমি আমার কর্মকাণ্ডে আমি চেষ্টা করব স্যারের যে আদর্শ, সে আদর্শ অনুসরণ করে এই স্কুলের সেবা করার জন্য এবং স্কুলের ছাত্রছাত্রীদের পাশে থেকে সবসময় যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি পাশে থাকবো এবং উন্নয়নমূলক কাজে সেবা করার জন্য সবসময় উদ্গ্রীব থাকবো। আমি ধন্যবাদ জানাই সবার স্যারকে। এখানে আরও উপস্থিত আছেন এই এলাকারই পঞ্চায়েতের সভাপতি এবং এই সমাজের যারা পঞ্চায়েতের মাধ্যমে সমাজকে উন্নয়নমূলক কাজ করে থাকেন, আব্দুল মান্নান সাহেব, হাজি আব্দুল মান্নান সাহেব। আসলে এখানে অনেকের নাম আমরা প্রথমেই বলে গিয়েছি, এজন্য আমি নাম না নিয়ে আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। কারণ অনেকক্ষণ ধরে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা বসে আছেন, অভিভাবক বৃন্দরা বসে আছেন এবং স্কুলের টিচার যারা শিক্ষক তারা বসে আছেন। আমি আর সময় নষ্ট না করে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে এই স্কুলে যিনি প্রতিষ্ঠা এবং জায়গা দিয়েছেন তিনিও এখানে উপস্থিত আছেন এবং আমি আমার বড় ভাই হিসেবে আমি এই স্কুলের দায়িত্ব পাওয়ার পরে যার সাথে প্রথম শেয়ার করেছে আনোয়ার প্রধান ভাই, উনিও এসেছেন এবং এই স্কুলের আমাকে সভাপতি হওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন। আমি এই স্কুলে আমি যখন এই পাশে আমাদের কোর্ট ছিল, আমি স্কুলে প্রত্যেকদিন সকাল 8টা বা 9টার দিকে কোর্টে আমার আসতে হতো হাজিরা দেওয়ার জন্য। এখান দিয়ে আমি আসতাম। আসার সময় দেখতাম যে স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যেত, বাইরে কিছু বখাটে ছেলেরাও থাকতো, কিন্তু আমাদের ওই সময়টা এমন কিছু বলারও ছিল না, করারও ছিল না যে আমরা যে প্রতিবাদ করব সেটার কোনো সুযোগ ছিল না, যার জন্য আমরা প্রতিবাদ করতে পারিনি এবং প্রতিবাদের ভাষাটা আমরা প্রকাশ করতে পারিনি। আমি তখন থেকেই একটু নিয়ত করেছিলাম যদি কখনো আমাদের সুযোগ হয় সমাজের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য সমাজকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা আসতে পারি তাহলে হয়তো নিজেকে বড় মনে করব এবং নিজেকে ভাগ্যবান মনে করব। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি এখানটা যখন যেতাম আমি এই স্কুলের দিকে তাকিয়ে থাকতাম যে এই স্কুলটা এত সুন্দর একটি স্কুল, কিন্তু বিভিন্ন ছোট ছোট কারণে এই স্কুল উন্নত হচ্ছে না বা এই স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। ইনশাল্লাহ অতীতে কি হয়েছে সেটা আমরা জানি না। আমি এতটুকু বলতে পারি সেটা হচ্ছে আমি আমার স্যার এখানে বসে আছেন, উনি ওনার ছাত্রদেরকে যেমনটি করে শিক্ষা দিয়েছিলেন, যেমনটি করে আদর্শবান হওয়ার জন্য তার বিচক্ষণতা তার মেধা দিয়ে আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেটাকে অনুকরণ করে আমি যেহেতু এই স্কুলের দায়িত্ব পেয়েছি আমি এতটুকু বলতে পারি আমি সবসময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে যে কোনো বিষয় স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এই স্কুলের অভিভাবকদের যে কোনো সমস্যা, আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মেছি, কেউ অনেক টাকাওয়ালা সন্তান হিসেবে জন্ম হয়েছি, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের ঘরে জন্ম নিয়েছে, আবার কেউ রিক্সা চালায় কৃষকের ঘরেও আমরা জন্ম নিয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু আমরা যখন একটা প্রাইমারি স্কুলে বা উচ্চ মাধ্যমিক স্কুলে যাই কিন্তু আমরা এই স্কুলে কিন্তু আমরা সব শ্রেণীর ছাত্রছাত্রীরা একসাথে চলাফেরা করি, পড়াশোনা করি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের ভিতরে যে বৈষম্যহীনতা ছিল সেটা আমাদের এই রাবেয়া স্কুলে আর থাকবে না ইনশাল্লাহ। বৈষম্যহীনভাবে আমরা এই রাবেয়া স্কুলে চলাফেরা করব। একজন ডাক্তারের সন্তান যেমনটি করে এই স্কুলে অধিকার রয়েছে, একজন রিক্সাওয়ালা বা একজন শ্রমিকের সন্তানের ঠিক সমপরিমাণ অধিকার এই স্কুলে সমান অধিকার হিসেবে থাকবো। আমি যতক্ষণ এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকবো আমি সেই জিনিসটি অক্ষরে অক্ষরে পালন করে যাব। সর্বশেষ একটি কথা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে আমি যে কথাটি প্রথমে বলেছিলাম, আমি স্কুলে যখন যেতাম কোর্ট প্রাঙ্গণে যখন হাজিরা দিয়ে যেতাম তো এই স্কুলে আশেপাশে কিছু বখাটে ছেলেদের দেখতাম, কিছু মাদকাসক্ত যারা এই স্কুলে আশেপাশে স্কুলকে কেন্দ্র করে মাদক বিক্রি করে থাকতো। এদেরকে আমি হয়তোবা তখন কিছু করতে পারি নাই, কিন্তু এখন যেহেতু আমি স্কুলের সভাপতি হয়েছি আমি এতটুকু আশ্বস্ত করতে চাই, বিশেষ করে এই স্কুলে যারা দায়িত্বে আছেন শিক্ষক এবং আমাদের যে ম্যাডামরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আপনাদের ছাত্রদেরকে আপনাদের ছাত্রীদেরকে সেই গাইডটি করবেন যে গাইডটি তারা এই স্কুল থেকে বের হওয়ার পরে আপনাদের কথা মনে রাখবে।
কথাটা হচ্ছে যে মাদকের সাথে সম্পৃক্ত হতে পারবে না, কোনো বখাটেদের সাথে চলাফেরা করতে করতে দেওয়া যাবে না। আপনার চোখের সামনে যেমনটি করে তার একটি সন্তান, তার বাবা তাকে যেমনটি করে গাইড করে স্কুলে আসার পরে আপনি সেই গাইডটি করবেন। আপনি যদি ওই ছাত্র ছাত্রীকে গাইড না করেন, তাহলে কিন্তু সে বাসায় গিয়ে তার বাপ্পার কথাও শুনবে না। আপনি যেমন করে আপনি ছাত্র ছাত্রীকে গাইড করবেন, ঠিক তেমনটি করে তার বাসায় গিয়ে তার বাপ্পার কাছে বলবে, আমার টিচার আজকে এই কথাটি বলছে যে বাপ্পার কথা শুনতে, বাপ্পার কথা না শুনলে তাহলে আমি সমাজে বড় হতে পারবো না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা আমি সচিবালয়ে বড় কর্মকর্তা হতে পারবো না। তাহলে যখন আপনি এই কথাটি বলবেন, তখন সে যখন তার বাপ মার কাছে যাবে, তখন বাপ মা তাকে বলবে যে তোমার শিক্ষক তোমাকে যেটা বলেছে সেটাই সত্য, এবং তুমি যদি সেটা না করো তাহলে তুমি একটা সময় তোমার রিক্সা চলে খেতে হবে, ঠেলা গাড়ি চালিয়ে খেতে হবে। বাপ মা যখন তার সন্তানকে কথা বলবে, ঠিক তদ্রুপভাবে সেই সন্তান তখন স্কুলের টিচারের কাছে এসে বলবে যে আমার টিচার বা ম্যাডাম, আপনি আমাকে যে কথাটি বলেছেন আমার বাবা এবং আমার মা সেই কথাটি বলেছে। তাহলে কি হলো, বাপ মার সাথে শিক্ষকের সম্পর্ক থাকলো, বাপ মার কথার সাথে শিক্ষকের কথা যদি মিল থাকে, তাহলে সেই ছাত্র ছাত্রী কখনোই ওই বন্ধু বান্ধবের কথা শুনবে না, খুব কম পরিসরে বন্ধু বান্ধবের কথা শুনবে। এই কথাটি বলার কারণ হচ্ছে, এখন আরেকটি কথা হচ্ছে যে এখানে যারা ছাত্রী আছেন বা এখানে যারা ছাত্র আছেন, তাদের বিষয়টা হচ্ছে, আমার শিক্ষক আমাকে একটি কথা বলতেন, আমি যখন তুলনামূলক বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার পর তিনি বলেছিলেন, তুমি এই কলেজে যখন পড়াশোনা করেছো, এই কলেজ থেকে তোমার সবচেয়ে ভালো ছাত্রটাকে তুমি তার সাথে চলাফেরা করবা এবং সবচেয়ে খারাপ ছাত্রটাকে তার সাথে তুমি চলাফেরা করবা। তাহলে তুমি কিভাবে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবা, তাহলে তুমি সহজভাবে সেটা বড় হতে পারবা। ভালো ছাত্রের সাথে পড়াশোনা করলে তার কাছ থেকে ভালো জ্ঞান, এবং তুমি কলেজে তোমাকে কি পড়াশোনা করাচ্ছে সেটাতে সে যখন ভালোভাবে পড়াশোনা করবে, তুমি তার সাথে যখন চলাফেরা করবা, তখন তুমি চেষ্টা করবা এবং তার পড়াশোনার ফাঁকাফাঁকি তুমিও চিন্তা করবা যে ওই বন্ধু যখন এত ভালো পড়াশোনা করে, তাহলে একটু তার সাথে তার ধারাবাহিকভাবে তার সাথে আমি পড়াশোনাটা ওই চালিয়ে যাই। আর একটা খারাপ ছাত্রের সাথে যখন তুমি চলবা, তখন তো সেই খারাপ ছাত্র তোমাকে কি বলবে যে পড়াশোনা করার দরকার না, চল ব্যাট বল খেলতে যাই। আর ব্যাট বল নিয়ে খেলতে যখন যাবে, তখন একটা সিগারেট বা একটি গাঁজা মুখে হাতে নিয়ে তোমাকে ধরায় দেওয়ার চেষ্টা করবে। স্যার বলার কারণ হচ্ছে এইটাই যে ভালো ছাত্রটা তোমাকে কি জ্ঞান দিচ্ছে পড়াশোনা করার জন্য, আর খারাপ ছাত্ররা তোমাকে কি জ্ঞান দিচ্ছে তোমাকে একটা সিগারেট বা একটা গাঁজা খাওয়ার জন্য। তাহলে তুমি কোনটা গ্রহণ করবা? তুমি যখন বাপ মার কথা এবং শিক্ষকের কথা যখন তুমি এক পাবা, তখন মনে হবে যে শিক্ষক যেহেতু বলছে ভালো ছাত্রের সাথে পড়াশোনা করতে, ভালো ছাত্রছাত্রীর সাথে চলাফেরা করতে, ঠিক তদ্রুপ আমার বাবাও বলছে ভালো ছাত্রের সাথে ভালো মানুষের সাথে চলাফেরা করতে। তাহলে কি হলো, বাবা এবং শিক্ষক অবশ্যই আমাকে ভালো জ্ঞান দিয়েছে, এবং আমার বন্ধু যে ভালো বন্ধুটা, সেও আমাকে ভালো পরামর্শ করার জন্য, ভালোভাবে পড়াশোনা করার জন্য ভালো পরামর্শ দিয়েছে। আর যে খারাপ ছাত্র তোমাকে গাঁজা সিগারেট হাতে ধরে দিয়েছে, তুমি তাকে অটোমেটিকলি তোমার কাছ থেকে সে দূরে সরে যাবে, তোমার কাছে আর আসতে পারবে না। তাহলে আমরা কি শিখলাম, আমার একটা শিক্ষক যখন আমাকে ভালো পরামর্শ দিবে, আমি সেই পরামর্শটা যখন আমার বাসায় গিয়ে আমার বাপ্পার সাথে শেয়ার করব, সেই বাপ্পা যখন বলবে যে ঠিক আছে তোমার শিক্ষক ভালো বলেছে, তাহলে অবশ্যই বাবা, শিক্ষক এবং ভালো ছাত্রের সাথে যখন সমানতালে আমরা যখন চলতে থাকবো, তখন সেই খারাপ সঙ্গটা, বিশেষ করে মাদক, আমাদের আশেপাশে আসতে পারবে না। তো সর্বোপরি মূল বিষয়টা হচ্ছে মাদক আমরা সংস্পর্শে যাব না, কোনো খারাপ ছাত্রদের সাথে চলাফেরা করবো না। মাদক যে সেবন করে সে কখনো ভালো হতে পারে না, সে কখনো ডাক্তার হতে পারবে না, সে কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, সে কখনো বড় সচিবালয় গিয়ে ভালো চাকরি করতে পারবে না, সে কখনো ব্যাংকার হতে পারবে না। তাহলে কি করতে হবে, মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। কখনোই মাদকের সংস্পর্শে হতে দেওয়া যাবে না। আমি যখন পড়াশোনা করতাম, আমার শিক্ষক আমাকে বলতো তুমি কি সিগারেট খাও, আমি তখন লজ্জাবোধ করে বলতাম স্যার কি বলেন, আমি মাথা নিচু করে থাকতাম, এটা আমি ঘৃণা করতাম। আমার মা যখন স্কুলে পাঠাতো, বলতো কখনো সিগারেট যারা খাবে তাদের আশেপাশেও যাবে না। আমার বাবা সিগারেট খেত বলে আমার বাবার সাথে কথা বলতে নিষেধ করতো যখন সে সিগারেট খেত। তার মানে কি, শিক্ষক, বাবা এবং ভালো ছাত্র পরামর্শ যে ভালো দেওয়া সে ভালোই দিবে, আর যে খারাপ দেওয়া সে খারাপ দিবে। কেন দিবে? যদি সে একটা খারাপ সঙ্গ পায়, তাহলে সে খারাপ কাজে সম্পৃক্ত হবে। এবং একটা মাদকাসক্ত একটি সন্তান, সে কখনো ভালো পরামর্শ দিবে না। যিনি মাদক খাবে, সে চেষ্টা করবে আপনাকে দিয়ে তার সম্পদ দখল করার জন্য, আপনাকে দিয়ে সে চেষ্টা করবে মেল ফ্যাক্টরি দখল করার জন্য, বাজে রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি করার জন্য সে চেষ্টা করবে।
আর আপনি যদি তাকে পরিহার করেন তাহলে সে আপনার টাকা থেকে যে খারাপ ছেলেটা সেও ভালো হয়ে যাবে। তাই আমি আর বক্তব্য আর বাড়াবো না। সর্বশেষ একটি কথাই হলো, আমরা পড়াশোনায় মনোযোগী হব, পড়াশোনা করব। ঠিক যেমনটি করে আমি এখন আমার স্যারের সামনে এসে আমি সুন্দর সুন্দর কথা আপনাদের কাছে বলতে পারতেছি, ঠিক তদ্রুপভাবে আপনারা একদিন আপনাদের স্যারের সামনে গিয়ে আপনারাও একদিন ডাক্তার হবেন, একদিন ইঞ্জিনিয়ার হবেন, একদিন ভালো সমাজের প্রতিষ্ঠিত মানুষ হবেন। তখন স্যাররাও আপনাকে নিয়ে গর্ব করবে। যেমন স্যার এখন বললো যে এই স্কুলে যে হেডমাস্টার সেও তার ছাত্র, এই স্কুলে যে যিনি সভাপতি হয়েছেন তিনিও সে ছাত্র, এবং সে যিনি সহকারী তিনিও তার ছাত্র। এটা হচ্ছে স্যারের গর্ব। স্যার বুক খুলে তখন বলতে পারবে যে আমার ছাত্র অমুক। ঠিক তদ্রুপভাবে এই স্কুলের টিচাররা যারা আছেন, আমি বিশ্বাস করি একদিন তারাও বলবে এই স্কুলের অমুক ছাত্রটা আমার ছাত্র ছিল, ওই সচিবালয় ওই মন্ত্রণালয় ওই ছাত্রটা আমার ছাত্র ছিল, ওই ব্যাংকের ম্যানেজার আমার ছাত্র ছিল। এটা কিন্তু বড় গলায় এবং খুব উজ্জ্বল নক্ষত্র ভাবে সে বলতে পারবে। স্যার যেমন বলবে ঠিক তদ্রুপভাবে আপনার বাবা এবং আপনার মাও এমনটি করে সব জায়গায় বলবে আমার সন্তান একজন সচিবালয় একজন সচিব, আমার সন্তান শিক্ষা মন্ত্রণালয় একজন সচিব, আমার সন্তান একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বাবা ঠিক তদ্রুপভাবে বলবে। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষ